আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রথমে সবাইকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি আমাদের কম্প্যাক্ট অ্যান্ড অনশর্ট ক্লাসে। আজকে মূলত আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু দরকার পরীক্ষার জন্য ঠিক ততটুকু নিয়ে আলোচনা করব। যারা ক্লাসটা বা এই অধ্যায়টা আগে পড়ো নাই, মানে পড়ছো মোটামুটি, তারাও ক্লাসটা যদি প্রথম থেকে করো, ইনশাল্লাহ এটা তুমি কমপ্লিটলি প্রিপেয়ার্ড হয়ে এইচএসসি পরীক্ষার জন্য বসতে পারবে এই ক্লাসের মাধ্যমে। আর যারা করছো তারা তো খুবই ভালো, যে এটা শুধু তাদের জন্য রিভিশন হয়ে যাবে। তো যারা আগে করো নাই তারাও দেখবা, যারা করছো তারাও এই ক্লাসটা দেখে ফেলবা। আমরা ফুল রিভিশনের মতো করে এবং সম্পূর্ণ পরীক্ষার জন্য যা যা দরকার সবকিছু আমি তোমাদেরকে গুছিয়ে দিব এই ক্লাসের মাধ্যমে। এগুলা চাইলে তোমরা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো এবং তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে রাখবা, বা মেনশন দিবা, ইনভাইট দিবা, গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকতে বলবা, কারণ চাচ্ছি সবাই এটার মাধ্যমে উপকৃত হও। তো আজকে আমরা শুরু করি। দেখো, অধ্যায়ের নামটাই হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তাই প্রথমে আমরা আদর্শ গ্যাস নিয়ে কতগুলো কথা বলতে পারি, যেগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। আদর্শ গ্যাস, প্রথম কথা, আদর্শ গ্যাসকে আমরা কি বলবো? পিভি সমান এনআরটি, এই সূত্রটা মেনে চলতে হবে। যে সকল গ্যাস এই সূত্রটা মেনে চলবে তাদেরকে সাধারণত আমরা আদর্শ গ্যাস বলে থাকি। আরেকটা কথা ইম্পর্টেন্ট, যে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এটার আয়তনের উপর কিন্তু নির্ভরশীল না, ভি এর উপর নির্ভরশীল না, ভি এর উপর নির্ভরশীল নয়। কি নির্ভরশীল নয়? অভ্যন্তরীণ শক্তি। এই কথাটার মানে কি? এইটাকে আমরা গাণিতিক টার্ম আকারে লিখতে পারি। যেমন দেখো, সময়ের সাপেক্ষে, আয়তনের সাপেক্ষে, এখানে কি বলছে যে আয়তনের উপর নির্ভরশীল না। তুমি যদি আয়তনের সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তি যেটা, এটাকে অন্তরীকরণ করো, যেখানে আমরা বলবো টেম্পারেচার স্থির, সেই জায়গাটাতে তোমার যেহেতু বলতেছি আয়তনটা অভ্যন্তরীণ শক্তির সাথে আয়তনের কোনো সম্পর্ক নাই, মানে আয়তন পরিবর্তন করলে তুমি অভ্যন্তরীণ শক্তি এখানে পরিবর্তন করতে পারবে না। এরকম যদি হয় তার মানে ভি এর সাপেক্ষে ইউটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট পদকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি আসে? শূন্য আসে। তো এই জায়গাটাতে এইটা দিয়ে তোমাকে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে পারে। আচ্ছা, এরপরে তুমি আদর্শ গ্যাস থেকে কি মনে রাখবা? এই আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। আকর্ষণ বা বিকর্ষণ থাকে না, এটা আমরা জানি। এই তিনটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। এবার আসো, আমরা আদর্শ গ্যাসের পরে আমরা বললাম যে সকল সূত্র পিভি সমান এনআরটি সূত্র মেনে চলা। তাহলে এই পিভি সমান এনআরটি সূত্র উৎপত্তি কোথা থেকে হয় বা কোথা থেকে আসে? তার আগে দেখো, আমরা জানি তাপগতীয় চলক তিনটা, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে টি, এবং আরেকটা আমরা একটু মনে রাখবো, তাপগতীয় চলক না কিন্তু আমাদের সূত্রগুলোর জন্য এটা কাজে লাগবে, সেটা হচ্ছে মোল সংখ্যা, তাই না? এখন এইখানে আমরা গ্যাসের সূত্র জানি তিনটা, একটা হচ্ছে বয়েলের সূত্র, চার্চের সূত্র, আর একটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তাই প্রথমে আমরা যদি বয়েলের সূত্র নিয়ে কথা বলি, দেখো এই জায়গায় নামটা থেকে আমরা বলতে পারি টি কনস্ট্যান্ট। কেন? বয়েল মানে কি? উত্তপ্ত করা। এই জায়গা থেকে তুমি সহজে মনে রাখতে পারবা, উত্তপ্ত করতে হয় কি দিয়ে? টেম্পারেচার দিয়ে। তার মানে এই জায়গা ধরে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে এই জায়গায় আমরা বলি কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, বা চাপটা আয়তনের ব্যস্তানুপাতিক। তার মানে এটার মানে কি? যদি আমি এখানে আয়তনটা ইনক্রিজ করি, আমার প্রেসারটা ডিক্রিজ হবে, মানে আয়তন বাড়ালে চাপ কমবে, চাপ বাড়ালে আয়তন কমবে, এইরকমই সম্পর্ক। ব্যস্তানুপাতিক তো একটা বাড়লে আরেকটা কমে। তো এই জায়গাটাতে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পিভি সমান কে। তার মানে পিভি সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট পদ পাবো। তার মানে এখান থেকে আমরা লিখি P1 V1 এটা সমান P2 V2, P2 V2। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা বুঝছি, এই জায়গায় দেখো, এখান থেকে আমরা একটু লেখচিত্রের কনসেপ্টটা নিয়ে আলোচনা করি। লেখচিত্র আমাদের প্রায় চলে আসে। লেখচিত্রগুলো এখন ডিটেলসে না শিখে আমি একটু শর্টকাট বলে একটু মনে রাখতে পারো, এটা অনেক বেশি হেল্প করবে। এটা যে কোনো লেখচিত্র, যদি তুমি সমানুপাতিক সম্পর্ক দেখো, তখন তুমি বলবা ওই লেখচিত্রটা হবে
মূল বিন্দুগামী সরলরেখা। আর ব্যস্তানুপাতিক যদি দেখো, ব্যস্তানুপাতিক তোমার দুই ধরনের থাকতে পারে। ব্যস্তানুপাতিক তোমার দুই ধরনের থাকতে পারে, একটা যদি সিঙ্গেল থাকে, আরেকটা যদি কোনো একটা জোড়ায় থাকে। যদি তোমার সিঙ্গেল থাকে, যদি তোমার সিঙ্গেল থাকে ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে, তাহলে তোমার সেই লেখচিত্রটা হবে অধিবৃত্তাকার। সেই লেখচিত্রটা হবে কি? অধিবৃত্তাকার। আর যদি যে কোনো একটা জোড়ায় থাকে তাহলে সেটা হবে কি? সরল রেখা। কোন সরল রেখা? যেটা সিঙ্গেল থাকবে, বুঝাচ্ছি, সমান্তরাল সরলরেখা। এখানে একটু সমান্তরাল সরলরেখা হবে এগুলা। তো দেখো, এখন এখানে আমি বললাম মূল বিন্দুগামী সরলরেখা কখন হবে? যখন সমানুপাতিক সম্পর্ক। তার মানে এই জায়গায় আমরা এই যে বয়েলের সূত্র দেখতেছি, এখানে চার্লসের সূত্র থেকে আসতে পারে, গ্যালিলিওর সূত্র থেকে আসতে পারে, যে কোনো সূত্র থেকে সমানুপাতিক আকার বের করতে পারলে তুমি মূল বিন্দুগামী সরলরেখা বলবা। যেমন এখানে তুমি বলতেছো পি বনাম ভি, তাহলে এখানে পি এর সাথে ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক না, আমরা প্রথমে বলে আসছি। কিন্তু পি এর সাথে 1/v এর সম্পর্কটা কেমন? সমানুপাতিক না? পি এর সাথে 1/v এর সম্পর্ক ভি এর সম্পর্ক না। পি এর সাথে 1/v এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সেজন্য এই যদি এরকম বলে পি বনাম 1/v এর লেখচিত্র কেমন হবে? মূল বিন্দুগামী সরলরেখা। এবার আসো ব্যস্তানুপাতিকে। এই যে পি সমানুপাতিক 1/v, এইখানে পি এর সাথে ভি এর সম্পর্ক যদি বলো, এরা হচ্ছে ব্যস্তানুপাতিক। এবং দেখো পিও একা আছে, ভিও একা আছে। এইটাই হবে তোমার অধিবৃত্তাকার লেখচিত্র বা আয়তকার অধিবৃত্তাকার বলা যায়। এরপরে আমরা বললাম যে জোড়ায় থাকে। জোড়ায় বলতে তোমাকে এরকম যদি বলে পিভি বনাম পি, দেখো যে কোনো একটা কিন্তু জোড়ায় আছে। যদি এরকম জোড়ায় থাকে তাহলে সেটাকে বলবো আমরা সমান্তরাল সরলরেখা। কার সমান্তরাল সরলরেখা? যেটা সিঙ্গেল থাকবে, এটা যে অক্ষ বরাবর দেওয়া থাকবে তার সমান্তরাল সরলরেখা। আর আমাদের এরকম যদি বলে পি বনাম ভি এর লেখচিত্র কেমন হবে, প্রথমটা আমরা ওয়াই অক্ষ বরাবর রাখি, দ্বিতীয়টা আমরা এক্স অক্ষ বরাবর রাখি। তাহলে এইটা যদি তুমি ওয়াই অক্ষ আর এটা যদি এক্স অক্ষ বরাবর রাখো, তুমি বলবা কি? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এই রেখাচিত্রটা হবে কেমন? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। আচ্ছা, এইখান থেকে আমরা বয়েলের সূত্রটা মোটামুটি পড়লাম। এর প্রয়োগটা আমরা একটু পরে আলোচনা করব। এবার আসো চার্লসের সূত্র। বয়েল এন্ড তারপরে আসতেছে চার্লস। দেখো চার্লসের সূত্র, এখানে প্রথমে চ আছে, চ দিয়ে কি মনে রাখবো? এখানে চ দিয়ে আমরা মনে রাখবো চাপ স্থির। চ দিয়ে আমরা কি মনে রাখবো? চাপ স্থির। তো দেখো প্রথম সূত্রে আমরা এখানে বললাম টি স্থির, তাহলে এর এন কিন্তু তোমার বয়েল চার্লসের সবগুলাতেই কনস্ট্যান্ট থাকবে। এখানে বাকি থাকে কি? ভি এন্ড টি না? এই দুইটা, তাহলে ভি এন্ড টি এর মধ্যে সম্পর্ক হবে সমানুপাতিক। ভি এন্ড টি এর মধ্যে সম্পর্ক হবে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা চাইলে কি লিখতে পারি? যে ভি বাই টি এটা সমান হচ্ছে কনস্ট্যান্ট পদ। ভি বাই টি মানে এটা সমান হবে আমার কনস্ট্যান্ট পদ, যেখানে আমার পি স্থির থাকবে। বা ভি সমান আমরা এখান থেকে চাইলে বলতে পারি কে টি, এটা হচ্ছে কেলভিন তাপমাত্রা। অথবা এখান থেকে তুমি কনস্ট্যান্ট পদ থেকে এভাবে লিখতে পারো ভি নট বাই 273 ইন্টু টি, এটা হচ্ছে কেলভিনে। যদি তুমি এটা সেলসিয়াসে করতে চাও, ভি সমান এখান থেকে তোমার হয়ে যাবে ভি নট 1 প্লাস থিটা বাই 273, থিটা বাই 273। এই ভি নটটা কি? ভি নটটা হচ্ছে তোমার 0°C তাপমাত্রার আয়তন। 0°C তাপমাত্রায় ভলিউম বা আয়তন। সেলসিয়াস যেটা দেওয়া থাকবে সেই জায়গায় তুমি এটা বসাই দিবা। এখানে এটা বসাই দিতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি ছোট করে লেখচিত্র বলি, লেখচিত্রটা বলার উদ্দেশ্য অন্যটা। দেখো এইখানে তোমাকে যদি বলে ভি বনাম টি এর লেখচিত্র, এখানে তোমার কেলভিন টেম্পারেচার যদি বলে, তখন তোমার এই লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু এই তোমার ভি বনাম টি এর লেখচিত্র কেলভিনে না বলে যদি তোমার সেলসিয়াসে বলে, মানে আমি এটা বলতে চাচ্ছি, এখান থেকে তোমার থিটা মানে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে আর এখানে ভি দেওয়া আছে, তখন কিন্তু এইটা তোমার মূল বিন্দুগামী হবে না, তখন লেখচিত্রটা এইখান থেকে হবে। এইটাই হচ্ছে তোমার এক্স অক্ষের খণ্ডিত অংশের যে পরিমাণটা সেটা। এবার এইটাকে তুমি যদি পিছন দিকে এভাবে বর্ধিত করো, ধরো এখান থেকে পিছন দিকে বর্ধিত করছো, করলে এই জায়গাটাতে আসছে, এটা কত হবে?
মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা। এইখানে কি হয়? এর নিচে যতই তুমি নামাও না কেন এখানে আয়তন কিন্তু শূন্য হয়ে যাবে। মানে হয় না, নেগেটিভ আয়তন তো হয় না, সেজন্য আমরা বলে থাকি কি এটাকে বলা হয় পরশূন্য তাপমাত্রা। পরশূন্য তাপমাত্রায় তোমার আয়তন শূন্য হয়ে থাকে, গতিশক্তিও শূন্য হয়ে থাকে। এখান থেকে তুমি যদি এটা সেলসিয়াসে, এরপর এটা ক্যালভিনে বের করে নিবা, এটা ফারেনহাইটে বের করে নিবা যে পরশূন্য তাপমাত্রা ফারেনহাইটে কত হবে, ক্যালভিন টেম্পারেচারে কত হবে, ফারেনহাইটে কত হবে এবং ক্যালভিন টেম্পারেচারে কত হবে, এটা। তাহলে এটাই ছিল কিন্তু আমার চার্লসের সূত্র। চার্লসের সূত্র পরে তুমি যদি দেখো এখানে তোমার বইয়ে আছে হচ্ছে চাপীয় সূত্র বা রেনো চাপীয় সূত্র, যেটাকে আমরা বলি পি সমানুপাতিক টি। একদম সেম প্রসেসে। তো তুমি সূত্রটা শুধু একটু জেনে রাখো, পি সমানুপাতিক টি। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, P1/T1 এটা সমান P2/T2 বলতে পারো। এখানে কি কনস্ট্যান্ট? এখানে কিন্তু মৌসুমী কনস্ট্যান্ট। এরপরে তোমার চলে আসে, আচ্ছা আরেকটা কথা আমি একটু বলে আসি। এই যে বয়লের সূত্র আমরা দেখলাম, এখানে যেহেতু টি কনস্ট্যান্ট, সেজন্য এই লেখচিত্র যেটা আসছে আমাদের, এই লেখচিত্রটাকে বলা হয় আইসোথার্মাল লেখচিত্র। আইসো মানে একই, যেহেতু টেম্পারেচার সেম, এই জন্য এটাকে আমরা বলবো কি আইসোথার্মাল লেখচিত্র বা সমতাপীয়। সমতাপীয়। দেন তুমি এখান থেকে দেখছো চার্লসের সূত্র, তাহলে এটাকে কি বলবা? সমচাপীয়, বা যেটাকে ইংরেজিতে কি বলা যায়? আইসোবারীয়। আইসোবারীয়। আর এই যে রেনল্ড চাপীয় সূত্র, এটাকে আমরা কি বলবো? আইসোকোরীয়। এখানে টেম্পারেচার সেম থাকবে। এবারে আমরা যদি দেখি অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্রে কি ভি সমানুপাতিক এন। ভি সমানুপাতিক এখানে আমাদের এন। এই সূত্রটুকু আপাতত আমরা যদি জানি, আমাদের পরবর্তীতে এটা হেল্প করবে। আচ্ছা, আমরা মূলত পড়তেছি আদর্শ গ্যাস নিয়ে। তাহলে আমরা এখন যেটা জানবো সেটা তো হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বা আদর্শ গ্যাসের সূত্র, যেটাই বলো। তাহলে আদর্শ গ্যাসের জন্য আমরা কি বলি? পিভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি। এই সমীকরণ প্রমাণ তো এখন মনে হয় না বলার প্রয়োজন আছে, এগুলো আমরা পারি। এই সমীকরণ প্রমাণটা, এই যে এইখানে আমরা যদি কতগুলো কথা বলতে চাই, পিভি সমান এনআরটি তে, এই পিটা কি? পিটা তো প্রেসার, এটা তো বলার কিছু নাই। এইখানে এই যে মোল সংখ্যা, মোল সংখ্যা সমান কি জানি আমরা? W/m। মোল সংখ্যা সমান আমরা কি জানি? W/m। আবার এইটা সমান আমরা জানি VL/22.4। এটা হচ্ছে লিটার নিতে হবে এসটিপি এককে। এরপরে তোমার এখানে থাকতে পারে অনুসংখ্যা দিয়েও আসতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো x/অ্যাভোগাড্রো নাম্বার। এইগুলা এর বাইরে তেমন আর আসে না। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই জিনিসটা। আর এই যে আর, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক। এর একটা মান আছে না, কিন্তু আমরা এই জায়গায় মেইনলি ব্যবহার করে থাকি ফিজিক্সের ক্ষেত্রে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটাই হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবকের একক। সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবকের একক এটা। আচ্ছা, এখন এই যে সূত্রটা আমরা বললাম, এইখান থেকে তোমার অনেক কিছু চাইতে পারে। এখান থেকে তোমার টি বের করতে বলতে পারে, ভি বের করতে বলতে পারে, পি বের করতে বলতে পারে। তোমার প্রশ্ন অনুযায়ী বুঝে বুঝে এখানে ব্যবহার করতে হবে। এখানে আরেকটা কথা মনে রাখবা, এই যে টেম্পারেচার, এটা কিন্তু অলওয়েজ কেলভিন টেম্পারেচারে নিতে হবে। এখন ধরো তোমাকে বলা হয়েছে যে একটা পাত্র সেখানে, বা তোমার দুইটা পাত্র, যদি তোমার আয়তন সেম থাকে, যদি তোমার ভি কনস্ট্যান্ট থাকে, তো দেখো ভি তো কনস্ট্যান্ট আর আর তো অলওয়েজ কনস্ট্যান্ট। ভি যদি তোমার প্রশ্নে বলে দেয় কনস্ট্যান্ট, আবার আর তো কনস্ট্যান্ট অলওয়েজ আছে, তাহলে পি এর সাথে আর টি এর সম্পর্ক কেমন? পি এর সাথে আর টি এর সম্পর্ক আমরা কিন্তু সমানুপাতিক পাই। এইরকম এটাও কিন্তু সৃজনশীল আসতে পারে। পি সমানুপাতিক এনটি। পি সমানুপাতিক এনটি, তার মানে তুমি এখান থেকে কি লিখতে পারো? P2/P1 সমান n on T1/n2 T2। এত ঝামেলা না করে আমরা এই যে গ্যাসের চলকগুলো আছে, তাপগতীয় যে চলকগুলো আছে, চলকের মধ্যে সম্পর্কটা একটু মনে রাখবো। তাপগতীয় একটা মূল সূত্র মনে রাখবো, সকল সূত্র তুমি সেটা থেকে বের করতে পারবা। তাপগতীয় চলক যেগুলো আছে সেইগুলোর মধ্যে সম্পর্ক। তার আগে দেখো আমি যদি বলি, তুমি দুইটা পাত্র নিতে পারো এই জায়গাটাতে।
তুমি এখানে দুইটা পাত্র নিবা, ধরো এই হচ্ছে একটা পাত্র, এই পাত্রে তোমার এই দুইটা পাত্রে তুমি প্রেসার ক্রিয়েট করবা, দুইটা পাত্রে আলাদা আলাদা করে। এখানে তুমি প্রেসার ক্রিয়েট করছো P1 চাপ ধরো, এই পাত্রের টেম্পারেচার ধরো T1, এই পাত্রের আয়তন ধরো V1, এই পাত্রের ঘনত্ব ধরো ρ1, এন্ড এই পাত্রের মোল সংখ্যা ধরো NO। সেম ভাবে সবগুলো উল্টা, এখানে P2 ধরো, V2 ধরো, T2 ধরো, ρ2 ধরো আর N2 ধরো। N2 তোমার বাইরে না দিয়ে তুমি এখানে চাইলে ভিতরে দিতে পারো। এই পাত্রে হচ্ছে NO মোল সংখ্যা আর এই পাত্রে হচ্ছে N2 মোল সংখ্যা। এই দুইটা পাত্রের ক্ষেত্রে তুমি যদি আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করো, তুমি এখানে কি পাবা? P1 V1 সমান N1 আর T1, এটা এক নম্বর দিতে পারো। এই সূত্রে এই পাত্রের ক্ষেত্রে তুমি কি পাবা? P2 V2 সমান N2 আর T2, এটা 2 নাম্বার দাও। এই দুইটা যদি তুমি এখন ভাগ করো, তুমি কি পাবা? এখানে এটা ভাগ করলে দেখো P1 V1 বাই P2 V2, এই দুইটা যদি তুমি ভাগ করো তাহলে এখানে N1 T1 ডিভাইডেড বাই N2 T2। তাহলে এর আগে সূত্রটা খেয়াল করো, আমরা বলছিলাম P সমানুপাতিক NT বা P1 বাই P2 সমান P1 বাই P2 সমান বা P2 বাই P1 সমান N1 T1, না এখানে উল্টা গেছে, এখানে N2 T1 N1 T1 হবে। তাহলে এখান থেকে এই জায়গায় তোমার যখন বলছি আয়তন সেম হবে, তখন কিন্তু ওই সূত্রটা আমরা পেয়ে যাই। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা এই মূল সূত্রটা মনে রাখবো, P1 V1 বাই N1 T1, এইটা সমান P2 V2 বাই N2 T2। এখন দেখো তোমাদের বইয়ে একটা সূত্র আছে, P1 V1 বাই T1 এটা সমান P2 V2 বাই T2। এটা কারেক্ট, এটা কারেক্ট, কিন্তু সবসময় এটা কিন্তু কারেক্ট না, বা এটা দিয়ে করতে পারবা না। ধরা খাবা প্রশ্নে যদি তোমার আয়তন যখন আলাদা আলাদা থাকবে, চাপ যখন আলাদা আলাদা থাকবে, টেম্পারেচার যখন আলাদা আলাদা থাকবে, তখন তো আমরা দুইটা ইউজ করতে পারি। কিন্তু যদি তোমার মোল সংখ্যা সেম না থাকে, ভর যদি আলাদা না হয়, গ্যাস যদি আলাদা না হয়, মানে গ্যাসের যদি কোনো পরিবর্তন না করা হয়, তখন তো তোমার মোল সংখ্যা দুইটা সেম, তখনই শুধু এটা করতে পারবা। কিন্তু যদি তোমার মোল সংখ্যা আলাদা হয়ে যায়, মোল সংখ্যা যদি আলাদা হয়ে যায়, তখন তো তুমি এই সূত্র করতে পারবা না, তখন অবশ্যই অবশ্যই এই সূত্র করতে হবে। এই জন্য এই মূল সূত্র আকারে এইটা তুমি মনে রাখবা। এইখান থেকে তুমি বাদ বাকি যা কিছু প্রয়োজন তুমি সেগুলা বের করে নিবা, সেগুলা তুমি বের করে নিয়ে যাবা। যেমন এইখান থেকে আমরা যে এই সূত্রটা বললাম, এইখান থেকে তুমি আরো কিন্তু বেশ কতগুলো সূত্র বের করতে পারো চাইলে। কি বের করতে পারো? দেখো আমরা তো বললাম যে n সমান হচ্ছে W বাই V বা W বাই M। n সমান হচ্ছে ভর বাই আণবিক ভর, মোল সংখ্যা সমান কি? ভর বাই আণবিক ভর। তো তুমি এই জায়গায় যদি সেটা বসাও, তাহলে তুমি এখানে কি পাবা সূত্র? M on P1 V1, M on P1 V1 divided by W1 T1, এপাশে M2 P2 V2 divided by W2 T2। এটা এটা একটা সূত্র। তো এখন তোমার যদি দুইটা সিলিন্ডার একই গ্যাস হয়, দুইটা সিলিন্ডারে যদি একই গ্যাস হয়, একই গ্যাস হলে কি হবে? সেইখানে তোমার মলিকিউলার ওয়েট বা আণবিক ভর দুইটা সেম হবে না? M1 সমান কি হয়ে যাবে? M2 হয়ে যাবে। তখন তুমি কি সূত্র পাবা? তখন তুমি এখানে পাবা P1 V1 বাই W1 T1, P2 V2 বাই W2 T2। যখন একই গ্যাস থাকবে, একই গ্যাস বলতে একই নাম, যেমন তোমার অক্সিজেন গ্যাস বললো বা তোমার নাইট্রোজেন গ্যাস, সেটা একই হতে হবে। কিন্তু যদি এই জায়গায় পরিমাণ একই হয় কিন্তু গ্যাস আলাদা, পরিমাণ একই কিন্তু গ্যাস আলাদা, তার মানে তখন W1 আর W2 কিন্তু সেম হয়ে যাবে। তখন তুমি সূত্রটা কি পাবা? M1 P1 V1 বাই T1, M2 P2 V2 বাই T2 হয়ে যাবে। তাই এখন দেখো আমরা আলাদা আলাদা করে দুইটা সূত্র কি মুখস্থ করবো? না, দরকার নাই তো। এই হচ্ছে মেইন সূত্র, এটা মনে রাখবা। যখন যেটা বলবে, যেটা কনস্ট্যান্ট বলবে, তুমি সেই কনস্ট্যান্ট পদগুলা এখানে বসাই দিবা। কনস্ট্যান্ট পদগুলা তুমি কি করবা? বসাই দিবা। দেন আসো আমরা এখান থেকে ঘনত্বের মধ্যে সম্পর্ক বলতে পারি, কারণ ঘনত্বের মধ্যে সম্পর্ক দিয়ে মাঝে মাঝে সৃজনশীল থাকে। তা আমরা জানি ঘনত্ব সমান কি? M বাই V, রো সমান কি? M বাই V।
তা আমরা দেখো একটু আগে সূত্র বললাম P1 V1 বাই T1 এটা সমান P2 V2 বাই T2। তুমি চাইলে এখানে N1 T1 দিয়েও করতে পারো। এই জায়গায় V এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, M বাই রো লিখতে পারো। তাহলে তুমি এখান থেকে কি লিখবা, এই V এর পরিবর্তে যদি তুমি M বাই রো ইউজ করো তাহলে তুমি এখানে পাবা হচ্ছে P1 M1, আগে আমরা W ইউজ করছি সেই জায়গাটা থেকে কিন্তু এখন M ইউজ করছি, একই কথা, M যা W তাই। তাহলে M1 P1 ডিভাইডেড বাই, তুমি পাচ্ছ এখানে T1 রো 1, এপাশে কি পাবা P2 M2 ডিভাইডেড বাই T2 রো 2, T2 রো 2। এই জায়গায় তোমার কি হবে, ভর তো সেম, মানে একই পরিমাণ গ্যাস। তাহলে তোমার যদি M1 আর M2 সমান যদি হয় তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি রো 1 T1 বাই P1 এটা সমান রো 2 T2 বাই P2। এটাও একটা সূত্র, উপর বাই নিচে অথবা নিচে বাই উপরে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেইভাবে এই জিনিসটা মনে রাখবা। এই এটা অবশ্যই অবশ্যই মনে রাখতেই হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলি, এই যে সূত্রটা আমি এখানে বললাম, এইখানে এটা কেন করতে হবে, এখানে তোমার বলতে পারে যে কোন একটা সিলিন্ডার থেকে হাফ হাফ অণু বা হাফ মোল পরিমাণে গ্যাস বের হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমার দ্বিতীয় ক্ষেত্রে চাপ কত হবে, এই টাইপের প্রশ্ন এখান থেকে থাকতে পারে। সেজন্য এই সূত্রটা তোমার কাজে লাগবে, তখনই এই সূত্রটা তোমার কাজে লাগবে, তার আগে এই সূত্রটা তেমন কাজে লাগে না। এবার আসো, এই যে আমরা বয়েলের সূত্র দেখছিলাম, সেই বয়েলের সূত্রটা আমরা প্রয়োগ দেখতে পারি। বয়েলের সূত্রে আমাদের প্রয়োগ দেখবো, প্রয়োগটা কোথায় হয়, এই প্রয়োগটা মূলত আমরা দেখি হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয় রিলেটেড ম্যাথে। হ্রদের গভীরতা নির্ণয় করতে বলে। গভীরতা বলতে এটা ধরো পুকুরের উপর আর এটা হচ্ছে পুকুরের তলদেশ, এটা হচ্ছে পুকুরের তলদেশ আর এটা হচ্ছে পুকুরের উপরের পৃষ্ঠ, উপরিপৃষ্ঠ। এখানে কি বলা হয় যে এইখানে একটা বায়ুর বুদবুদ আছে, সে বায়ুর বুদবুদটা উপরে উঠে গেছে, বায়ুর বুদবুদটা কি হয়েছে, উপরে উঠে গেছে। তাহলে এইখানে এই বায়ু যে বুদবুদটা ছিল সে বায়ুর বুদবুদের আয়তন তুমি V1 ধরো, তাহলে উপরে পৃষ্ঠে যে উঠে গেছে তখন আয়তন কি হচ্ছে, NV হচ্ছে, V1 সমান V, আর এখানে তাহলে NV হচ্ছে। উপরে উঠে গেলে আয়তনটা কি হয়ে যায়, আয়তনটা তোমার N গুণ হয়ে যায়, এরকম প্রশ্ন থাকে মাঝে মাঝে। এই টাইপের প্রশ্ন থাকলে এখান থেকে কি বের করতে বলে, তোমার মূলত বের করতে বলে যে হ্রদের গভীরতা কত হবে। এই হচ্ছে তোমার এই যে হ্রদ বা পুকুর সেটার গভীরতা, হ্রদ বা পুকুর সেটার গভীরতা। এটা আমরা কিভাবে প্রয়োগ করবো, এটা হচ্ছে বয়েলের সূত্র দিয়ে প্রয়োগ করব। দেখো তলদেশ যেটা, এইটাকে তুমি বলতে পারো যে আহ ওয়াটার, ওয়াটার নিচে যেহেতু পানি থাকবে তলদেশে, তাহলে পি অফ ডাব্লু, আর এই জায়গায় তুমি দিবা পি অফ অ্যাটমসফিয়ার। তা পি অফ ডাব্লুর মধ্যে কি আছে, পি অফ অ্যাটমসফিয়ার আছে, আর এখানে থাকে হচ্ছে এইচ রো, যে একটা পুলবতা বল থাকে, টোটাল যে প্রেসারটা থাকে এখানে। তাহলে পি এ প্লাস এইচ রো জি, এখানে আমরা বলতে পারি পি এ প্লাস এইচ রো জি, আর এখান থেকে পি এ, আর এখান থেকে ভি ওয়ান সমান, বা এখানে আমি কি বলবো, ভি ডাব্লু বলবো, ভি ডাব্লু সমান ভি, আর এখান থেকে তোমার ভি এ সমান কি হচ্ছে, এন ভি পরিমাণে হচ্ছে, ভি এ সমান এখানে তোমার এন ভি পরিমাণে হচ্ছে। এবার তুমি এখান থেকে যে সূত্র জানো, বয়েলের সূত্র পি ওয়ান ভি ওয়ান, তাহলে পি ওয়ান ভি ওয়ান এর পরিবর্তে আমরা এখানে পি এ ভি এ বলবো, এন্ড পি ডাব্লু ভি ডাব্লু বলবো। তুমি চাইলে পি ওয়ান ভি ওয়ান বলতে পারো, তোমার ধরার উপর ডিপেন্ড করবে। এখানে যদি তুমি পি ওয়ান ধরো, এগুলো পি টু ধরবা, পি টু সমান পি ওয়ান প্লাস এইচ রো জি। এই এইচটাই হচ্ছে গভীরতা, রো মানে হচ্ছে পানির ঘনত্ব, আর জি মানে কি, অভিকর্ষ স্তর, জি মানে অভিকর্ষ স্তর। তো এইখানে তুমি মানগুলো বসায় দিবা, এখানে তুমি কি করবা, মানগুলো বসায় দিবা। মানগুলো বসায় দেওয়ার পরে আলটিমেটলি লাস্টে যে লাইনটা আসে সেটা হচ্ছে এইচ সমান n মাইনাস ওয়ান পি অফ এয়ার, মানে বাতাসের প্রেসার, ডিভাইডেড বাই রো ইন্টু জি। এই সূত্রটা আমরা লাস্ট আলটিমেটলি পেয়ে যাব, এই সূত্রটা তুমি লাস্ট পেয়ে যাবা। এখান থেকে তুমি আরেকটা লাইন করলে এই লাইনটা পাবা। তাই এন মানে কি, ওই যে যত গুণ হয়েছিল বায়ুর বুদবুদটা তলদেশ থেকে উপরে উঠলে সেই গুণটা কিন্তু এখানে বসাতে হবে। পি এ মানে কি, বাতাসের যে তোমার প্রেসারটা দেওয়া থাকবে 10⁵, মেইনলি কত থাকে বা অরিজিনালটা কত, 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আর পানির ঘনত্ব আমরা কি জানি, 1000 কেজি পার মিটার কিউব, যদি এটা পানি হয়। আর যদি পানি না হয়ে যে তরল বলা হবে সেই তরলটা লিখতে হবে। আর জি এর মান তো আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার জানি। এখন সবসময় যে তোমার আয়তন দিয়ে থাকবে এমন কিন্তু না, এই জায়গায় সবসময় যে তোমার আয়তন দিয়ে থাকবে এমন কিন্তু না, এই জায়গায় তোমার ক্ষেত্রফল দিয়ে থাকতে পারে, আবার তোমার ব্যাসার্ধ দিয়ে থাকতে পারে। ক্ষেত্রফল দিয়ে খুবই কম থাকে, ব্যাসার্ধ দিয়ে টার্মটা একটু বেশিই থাকে, ব্যাসার্ধ দিয়ে।
ব্যাসার্ধ দিয়ে বলতে এই যে পানির তলদেশ, এই তলদেশে বললো একটা বুদবুদের ব্যাসার্ধ হচ্ছে আর, সেই ব্যাসার্ধটা উপরে উঠে আসলে 2r হয়েছে, 2r হয়েছে। তাহলে এখানে পানির তলদেশে VW, VW সমান তুমি কি ইউজ করবা? বুদবুদ তো একটা গোলাকার, গোলাকার বস্তুর আয়তন কত? 4/3 পাই আর কিউ বলবা ওখানে, 4/3 পাই আর কিউ বলবা। আর যখন বাতাসের আসতেছে মানে উপরে আসতেছে, এইখানে পানির তলদেশ থেকে উপরে আসতেছে, তখন আয়তন কি হবে? 4/3 পাই আর কিউ। আর বলতে এখন কত গুণ বলছে? যদি 2 গুণ বলা হয় তাহলে এখান থেকে তুমি দিবা 2r কিউ। তাহলে এখান থেকে তুমি কি পাবা? 4/3 পাই আর কিউ ইন্টু 8। তার মানে আমরা এখান থেকে কি বলবো? 8 VW। তাহলে যদি তোমার ব্যাসার্ধ 2 গুণ হয়ে যায়, সেখান থেকে তুমি আয়তন কত গুণ পাচ্ছ? আয়তন কিন্তু তুমি 8 গুণ পাচ্ছ। যখন নিচ থেকে উপরে উঠবে তখন আয়তন তুমি কত গুণ পাবা? আয়তন তুমি 8 গুণ পাবা। আয়তন তুমি 8 গুণ পাবা। তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা, প্রশ্ন কিন্তু চলেই আসে। আচ্ছা, তাহলে রোধের গভীরতা রিলেটেড বললাম। এখান থেকে তুমি শর্টকাট চাইলে ইউজ করতে পারো h সমান n-1, যদি এরকম থাকে h সমান n-1 ইনটু 10.2। এমসিকিউ এর জন্য বা থিওরি এই টাইপের গুলা, ওর থেকে অরিজিনালটা ইউজ করা ভালো, কারণ এইগুলা অ্যাডমিশন টেস্টের জন্য কাজে লাগে, এখন ওগুলা না করলেও এনাফ। আচ্ছা, তাহলে এখানে এইগুলাই ছিল কিন্তু মূলত আমার যে আদর্শ গ্যাসের সূত্র রিলেটেড যে ঝামেলাগুলো ছিল, প্রবলেমগুলো ছিল, এর মধ্য থেকে আসবে। দেখো, একটা কথা একটু বলতে ভুলে গেছি, এইখানে আমি আবার একটু ব্যাক করি এই জায়গাটাতে। এইখান থেকে তোমার কিন্তু বেশ কতগুলো প্রশ্ন চলে আসে। রো এর সাথে পি এর সম্পর্ক কেমন? রো এর সাথে পি এর সম্পর্ক কেমন? দুইটা ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক বলছি সমানুপাতিক, এইখান থেকে কিন্তু লেখচিত্র আসতে পারে। তাহলে সমানুপাতিক লেখচিত্র মানে কেমন হবে? মূলবিন্দুগামী সরল রেখা। তারপরে তোমার রো এর সাথে টি এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। রো এর সাথে টি এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। এইখান থেকেও কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। এমসিকিউ থেকে তোমার, এমসিকিউ বলছি, এই সূত্রগুলো থেকে যদি তোমার লেখচিত্র আসে তখন তুমি ওই শর্টকাটটা অ্যাপ্লাই করবা, যে শর্টকাটটা আমরা শিখছি, ওই শর্টকাটটা সর্বদা তুমি এখানে অ্যাপ্লাই করবা। আচ্ছা, এবার আসো, আমরা জানি আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ কি? আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ আমরা একটু পরিচয়গুলো জানবো, মাঝে মাঝে এইখান থেকে আসতে পারে প্রশ্ন। পিভি সমান 1/3 mn সি স্কয়ার। এই সিটা হবে আরএমএস বেগ। আরএমএস বেগ নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এই সিটা হবে কি? আরএমএস বেগ। এইখানে তোমাকে জানতে হবে এই এমটা কি। এমটা হচ্ছে একটি অণুর ভর, আর এনটা কি? এনটা হচ্ছে অণুর সংখ্যা। আর সিআরএমএস বেগটা আমরা দেখবো এখন। তাহলে আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ দেখলাম। এখান থেকে আমরা আদর্শ গ্যাসের কিছু মৌলিক স্বীকার্য আছে না সেগুলা জানতে পারি। আদর্শ গ্যাসের মৌলিক স্বীকার্যের মধ্যে কিছু আছে যে এই যে আদর্শ গ্যাসের যে অণুগুলা থাকে, এই অণুগুলাকে বলা হয় আদর্শ স্থিতিস্থাপক গোলক। আদর্শ স্থিতিস্থাপক গোলক। তাহলে এই অণুগুলোর মধ্যে যে সংঘর্ষটা হয়, সংঘর্ষটা সংরক্ষণশীল হয় এবং এই সংঘর্ষের ফলে এগুলা সরলরৈখিক পথে যাতায়াত করে থাকে। এবং এইখানে গতিশক্তিটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, যে গতিশক্তি আছে, এটা আমরা গতিশক্তি যখন আলোচনা করব তখনই বলবো। এখন আমরা যেটা এখানে বললাম সিআরএমএস বেগ, তাহলে এখন এই সিআরএমএস বেগ নিয়ে বা আরএমএস বেগ, রুট মিন স্কয়ার ভেলোসিটি, এটা নিয়ে কথা বলতে পারি। এটা নিয়ে আমরা কথা বলতে পারি। এটা সমান কি আছে? এটা দুইটা সূত্র আছে। যখন তোমার টেম্পারেচার দেওয়া থাকবে তখন তুমি ইউজ করবা 3RT/m। যদি টেম্পারেচার না দেওয়া থাকে তখন আমরা ইউজ করব কি? দেখো, আমরা জানি পিভি সমান এনআরটি, তাহলে আরটি এর পরিবর্তে পিভি ইউজ করব। এক মোল গ্যাসের ক্ষেত্রে কি পিভি, তাহলে এখান থেকে তুমি যদি পিভি ইউজ করো, পিভি বাই কি আসে? পিভি বাই এম আসে। পিভি বাই এম আসে। রো সমান কি? এম বাই ভি না? তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3p বাই রো। এই হচ্ছে একটা সূত্র, দেন এই হচ্ছে একটা সূত্র। এই সূত্রগুলো থেকেও কিন্তু তোমার এমসিকিউ চলে আসতে পারে। কেমন এমসিকিউ চলে আসবে এখান থেকে? এই আরএমএস বেগের সাথে দেখো টেম্পারেচারের সম্পর্ক আছে। আরএমএস বেগের সাথে টেম্পারেচারের সম্পর্ক আছে। আরএমএস বেগের সাথে আণবিক ভরের সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে সমানুপাতিক।
আরএমএস বেগের সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আরএমএস বেগের সাথে প্রেসারের সম্পর্ক কেমন? সমানুপাতিক। যখন যেটা প্রয়োজন ঠিক তখনই সেই জিনিসটা তুমি অ্যাপ্লাই করবা। তখনই তুমি সেই জিনিসটা অ্যাপ্লাই করবা। এই জায়গায় আমাদের এরকম প্রশ্ন আসে না যে দুইটা গ্যাসের আরএমএস বেগ যদি সমান হয়, কত তাপমাত্রায় দুইটা গ্যাসের আরএমএস বেগ সমান হবে? এরকম যদি বলে কত বা একটা গ্যাসের আরএমএস বেগ কত তাপমাত্রায় অন্য গ্যাসের আরএমএস বেগের সমান হয়? এরকম প্রশ্ন আসে না? কত তাপমাত্রায়, আমি এখানে ছোট্ট করে বলি, আরএমএস বেগ সমান হবে। তাহলে এখান থেকে আমরা কোনটা অ্যাপ্লাই করব? এই সূত্রটা অ্যাপ্লাই করব টেম্পারেচারে, যেহেতু বলছে কত তাপমাত্রায়, এখানে আমরা বলি দুইটা গ্যাসের কথা বলি। কত তাপমাত্রায় দুইটা গ্যাসের আরএমএস বেগ সমান হবে? তাহলে তুমি এখানে লিখবা C1/C2 সমান √, 3 আর কনস্ট্যান্ট, টি আর এমটা হবে এখানে T1/T2 ইন্টু এখানে হবে M2/M1। যদি একই গ্যাস বলে তাপমাত্রা আলাদা হয় তখন আমরা এই এমটা উঠাই দিব, কারণ একই হয়ে গেলে এম তো কেটে যাবে, এটা আমার দেওয়ার তো আলাদা করে কোনো প্রয়োজন নাই, আলাদা করে কোনো প্রয়োজন এই জায়গাটাতে নাই। আচ্ছা, এখন আমরা এই জায়গায় গ্যাসের গতিতত্ত্বের, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ পড়লাম। এই আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণে থেকে আমরা দেখো একটা জিনিস পাই, সেটা হচ্ছে পিভি সমান 2/3E। এইখান থেকে প্রায় এমসিকিউ আসে। ইটা কি? ই মানে কিন্তু এখানে আমরা বলবো গতিশক্তি। ই মানে হচ্ছে এই জায়গাটাতে বলি আমরা গতিশক্তি। তাহলে গ্যাসের এখান থেকে আমরা বলতে পারি গ্যাসের চাপ একক আয়তনে গতিশক্তির 2/3। এই ই/ভি মানে কি? ই/ভি মানে হচ্ছে আয়তন দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কি বলা যায়? এটাকে একক আয়তনে গতিশক্তি। তাহলে গ্যাসের চাপ কি হবে? একক আয়তনে গতিশক্তির 2/3। একক আয়তনে গতিশক্তির কি হবে? 2/3, এটা বলবো আমরা। এখন আমরা গতিশক্তি বলতেছি, তাহলে এখান থেকে আসো, এবার আমরা গতিশক্তি সূত্র দেখব। গতিশক্তি, গতিশক্তিকে আমরা সাধারণত ই কে দ্বারা প্রকাশ করতে পারি। ই কে সমান কি? এফ ইন্টু, বা তুমি এখান থেকে বলতে পারো F/2 ইন্টু এন আর টি। F/2 এন আর টি। এই জায়গায় বলতে পারো এফ জিনিসটাকে, এফটাই হচ্ছে তোমার স্বাধীনতার মাত্রা। এফটাকে আমরা কি বলবো? স্বাধীনতার মাত্রা। এখন এফ নিয়ে আমি একটু আলোচনা একটু পরে করি, তার আগে দেখো এই জায়গাটাতে তুমি যদি খেয়াল করো, এই গতিশক্তিটা কার উপর নির্ভরশীল? গতিশক্তিটা তোমার তাপমাত্রার উপর নির্ভরশীল। তাই যখন তোমার টি সেম থাকবে তখন কি হয়ে যাবে? গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। টি সেম থাকলে তোমার গতিশক্তির পরিবর্তন হবে না। এরকম প্রশ্ন আসে, কখন দুইটা গ্যাসের গতিশক্তি সেম থাকবে? যখন তোমার টেম্পারেচার সেম থাকবে তখন দুইটা গ্যাসের গতিশক্তি সেম হয়ে যাবে, দুইটা গ্যাসের গতিশক্তি সেম হয়ে যাবে। আচ্ছা, এই যে ই কে সমান F/2 nRT, এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, মানে n মোল গ্যাসের জন্য। nটা কি? nটা হচ্ছে মোল সংখ্যা না? তাহলে n মোল গ্যাসের জন্য গতিশক্তির সমীকরণ হচ্ছে এটা। n মোল গ্যাসের জন্য শক্তি শক্তি হচ্ছে। এখন তোমার যদি বলে একটি অণুর জন্য বা 1 মোলের জন্য, 1 মোলের জন্য বললে তখন আমরা এনার্জি ওয়ান ইউজ করব, তার মানে F/2 RT। আচ্ছা, ওইগুলো নিয়ে কথা বলার আগে স্বাধীনতার মাত্রাটা নিয়ে একটু কথা বলতে হবে, যেগুলো না জানলেই নয়। স্বাধীনতার মাত্রা থেকে আমার অনেক এমসিকিউ চলে আসে, তাহলে আমি একটা ছকের আকারে তোমাদের একটু দেখাতে পারি। এখানে এক পারমাণবিক, দ্বি পারমাণবিক এবং ত্রি পারমাণবিক আছে। বা আমরা যেটাকে বলতে পারি বহু পারমাণবিক।
আচ্ছা, এখন এই স্বাধীনতার মাত্রার জন্য আমরা কি কি বললাম এখানে? এক এক পারমাণবিক, এটা হচ্ছে তোমার দ্বিপারমাণবিক, এটা আমরা বলবো ত্রি বা বহু পারমাণবিক। এক পারমাণবিক বলতে আমরা কি বলি? এই নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত আমরা বলে থাকি হিলিয়াম, নিয়ন, আর্গন। দ্বিপারমাণবিক বলতে আমরা কাদেরকে বলি? এই যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এদেরকে বলে থাকি। মাঝে মাঝে কার্বন ডাইঅক্সাইডটাকে কিন্তু আমরা দ্বিপারমাণবিকের আন্ডারে নিয়ে আসি, যদি এটা এক্সেপশনাল। আর বহু পারমাণবিকের মধ্যে দুইয়ের অধিক, যেমন সালফার ডাইঅক্সাইড, ওজোন, তারপরে তুমি বলবা কি পানি, অ্যামোনিয়া, এই রিলেটেড এইগুলো হচ্ছে তোমার বহু পারমাণবিক। তো এইগুলোর ক্ষেত্রে তোমার চাইবে কি যে রৈখিক মাত্রা কত হবে, তারপরে কৌণিক কত হবে এবং মোট কত হতে পারে, এইগুলা। তো এগুলো একটু কষ্ট করে এখন মুখস্থ করতে হবে, কারণ এখন ডিটেলস বোঝানোর টাইম নাই। এক পারমাণবিকের ক্ষেত্রে রৈখিক মাত্রা হবে 3, তার মানে মোট হবে 3। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে এখানে হবে 3, সবগুলাতে কিন্তু রৈখিক মাত্রাগুলো সব 3 দিবা। একক, দ্বি বা ত্রি বা বহু সবগুলোর ক্ষেত্রে রৈখিক গুলো 3। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে দেখো খুব মনে রাখা সহজ, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে কৌণিকের ক্ষেত্রে হবে 2, আর ত্রিপারমাণবিকের ক্ষেত্রে কৌণিকের ক্ষেত্রে হবে 3। তা দ্বিপারমাণবিকের ক্ষেত্রে মোট হচ্ছে তোমার 3 আর 2 5, আর এখানে ত্রি বা বহু পারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে 3 3 6, 3 3 6। আচ্ছা, তাহলে এখানে আমরা এই জিনিসটা স্বাধীনতার মাত্রাটা এখান থেকে একটু দেখে ফেলবো। এখন সবসময় যে আমার মোলার গ্যাস ধ্রুবক লাগবে এমন না, মাঝে মাঝে আমরা চাইলে এখান থেকে কিন্তু বোলসম্যান কনস্ট্যান্ট দিয়ে করতে পারি। বোলসম্যান কনস্ট্যান্ট দিয়ে যদি করতে চাই তাহলে কি করতে হবে? ই কে সমান এফ বাই 2 ইন্টু কেটি। এই কে মানে কি? কে মানে হচ্ছে বোলসম্যান ধ্রুবক। এই কে মানে আমরা বলে থাকি আর বাই এন এ। কে মানে আমরা কি বলি? আর বাই এন এ। এটা হচ্ছে একটি অণুর গতিশক্তির ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করে থাকি। এই মোল সংখ্যার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে। তোমার যখন বলবে একটা অণুর জন্য, তোমার যদি এরকম বলে একটি অণুর জন্য, তখন তুমি কি করবা? একটি অণুর জন্য মানে কি এক্স এর মান 1, তখন এন সমান কি হবে? 1 বাই এন এ। তখন এখানে কি হয়ে যাবে? আর বাই এন এ না? তখন তোমার হবে এখানে এফ বাই 2, এফ বাই 2 আর বাই এন এ ইন্টু টি। এই আর বাই এন এ মানেই কিন্তু এই সেই কে। এই জন্য এখানে আমরা বলছি এটা কি? একটি অণুর জন্য, বা এটা হচ্ছে একটি অণুর গতিশক্তি। এটা হচ্ছে তোমার n সংখ্যক অণুর গতিশক্তি, আর এটা তোমার একটি অণুর গতিশক্তি। দুইটা যেন গোলায় না, দুইটা গোলালে কিন্তু ঝামেলা আছে। দুইটা কোনোভাবেই গোলানো যাবে না। সূত্র যদি গোলায় তাহলে তো ঝামেলাই। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে তুমি 3/2 nRT ইউজ করবা। তাহলে আমরা গতিশক্তি টপিকটা এখানে ক্লোজ করছি। এবার আসো আমাদের বইয়ে টপিক সম্ভবত আরএমএস বেগ পড়ছি। হ্যাঁ, এরপরে আমাদের গড়মুক্ত পথ নিয়ে আলোচনা করা আছে একটু। গড়মুক্ত পথ থেকে খুব বেশি সৃজনশীল আসার মতো নাই, কিন্তু আমাদের অল্প একটুখানি জানতে হবে। যেগুলা আসতে পারে সেগুলা তো আলোচনা করবোই, আর যেগুলা আসছে বিগত বছরগুলোতে, মানে যেগুলা থেকে আবার কমন আসবে সেগুলা নিয়েও তো কথা বলতে হবে। আর যেগুলা আসতে পারে ভবিষ্যতে সেগুলা নিয়ে আমরা মিলে কথা বলবো। এখন গড়মুক্ত পথে কি জিনিস? মানে এই দুইটা অণু পরস্পরের মধ্যে ধাক্কা লাগছে, মানে সংঘর্ষ হয়েছে আর কি। দুইটা অণু পরস্পরের মধ্যে ধাক্কা লাগছে বা সংঘর্ষ হচ্ছে। তাহলে সংঘর্ষের পরে যতটুকু সরলরৈখিক দূরত্ব অতিক্রম করছে তাকে আমরা মুক্তপথ বলবো। এইভাবে ধরো সে এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা, বেশ কতগুলো হয়েছে, এখানে 3টা হয়েছে। এই 3টার গড় করে যেটা আসবে সেটাই হচ্ছে গড়মুক্ত পথ। তাহলে সহজ কথা, আগে তোমাকে বলতে হবে মুক্তপথ কি। মুক্তপথ হচ্ছে এই যে সংঘর্ষের পরে যত দূরত্ব অতিক্রম করবে সেইটা। তার মানে এইটুকুকে আমরা বলবো গড়মুক্ত পথ। গড়মুক্ত পথকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। গড়মুক্ত পথকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করে থাকি।
ল্যামডা মানে কি হচ্ছে এখানে? ল্যামডা মানে আমরা এখানে বলতেছি এই যতটুকু দূরত্ব অতিক্রম করছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মোট দূরত্ব ডিভাইডেড বাই ধাক্কার সংখ্যা। এন মানে কি? এন মানে আমার কতটা ধাক্কা লাগছে সেইটা, ধাক্কার সংখ্যা, মোট ধাক্কার সংখ্যা। তো এই গড় মুক্তপাতের কোলাসিয়াসের একটা সমীকরণ আছে যেটাই আমরা মেইনলি ম্যাথের ক্ষেত্রে ইউজ করে থাকি বা ইউজ করব। সৃজনশীল আসলে ল্যামডা সমান 1/√2 n পাই সিগমা স্কয়ার, 1/√2 n পাই সিগমা স্কয়ার। এইখানে তোমাকে একটু পরিচয় জানতে হবে, এই n এর পরিচয়টা কি। এই n এর পরিচয়টা জানতে হবে। n টা হচ্ছে তোমার একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা মানে n ডিভাইডেড বাই v। মোট অণুর সংখ্যাকে যদি আমরা বড় হাতের n দ্বারা প্রকাশ করি তাকে v দিয়ে ভাগ করলে এইটা চলে আসে। আর এই সিগমাটা হচ্ছে অণুর ব্যাস, সিগমাটা হচ্ছে অণুর ব্যাস। তাহলে এইখান থেকে তুমি কি বলবা? ল্যামডা একক আয়তনে অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক আর গড় মুক্তপাত ব্যাসের অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, সাথে সাথে আরেকটা মনে রাখবে তুমি এখানে, এই গড় মুক্তপাত গ্যাসের ঘনত্বেরও ব্যস্তানুপাতিক, গড় মুক্তপাত গ্যাসের ঘনত্বেরও ব্যস্তানুপাতিক এবং টেম্পারেচারের প্রপোর্শনাল বা সমানুপাতিক। এটা এখান থেকে একটু বলে দিবা। আর এইখান থেকে তোমার আরেকটা জিনিস চলে আসতে পারে সৃজনশীলে বা এমসিকিউতে, মনে রাখবা এই সিআরএমএস বেগ সমান হচ্ছে এন ল্যামডা, এন ল্যামডা। এই ল্যামডা হচ্ছে 1 সেকেন্ডে কতটা ধাক্কা লাগছে সেইটা, 1 সেকেন্ডে ধাক্কার সংখ্যা। এই ল্যামডা তো তোমার কি একটু আগে যে গড় মুক্তপাত বের করলাম সেই গড় মুক্তপাত, সেই গড় মুক্তপাত হবে এটা। আর এই শূন্য মাধ্যমে যেহেতু ঘনত্ব, এই শূন্য মাধ্যমে কি ঘনত্ব শূন্য না? শূন্য মাধ্যমের ক্ষেত্রে তুমি যদি এখানে বলো মাধ্যমটা যদি তোমার শূন্য হয়, এই শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমার ঘনত্ব 0, এখান থেকে তুমি কি বলবা? গড় মুক্তপাত হচ্ছে ইনফিনিটি। শূন্য মাধ্যমের গড় মুক্তপাত কেমন? শূন্য মাধ্যমের গড় মুক্তপাত ইনফিনিটি। আচ্ছা, এবার আসো আমাদের লাস্ট টপিক, আর্দ্রতা বা আর্দ্রতা মিতি। আর্দ্রতা টপিক পড়ার আগে আমাদের দুইটা টপিক বা দুইটা কথা সবার আগে চলে আসে, সেটা হচ্ছে আমরা পাবো পরবর্তীতে শিশির এবং শিশিরাঙ্ক দুইটা টার্ম, শিশির এবং আরেকটা হচ্ছে শিশিরাঙ্ক। শিশির মানে কি? শিশির মানে মনে রাখবো পানির ফোঁটা, শিশির মানে হচ্ছে পানির ফোঁটা, আর শিশিরাঙ্ক মানে হচ্ছে একটা টেম্পারেচার। যে তাপমাত্রায় শিশির পড়ে সেইটাকে আমরা সাধারণত বলে থাকি শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় শিশির পড়বে সেটাকে কি বলবো আমরা? শিশিরাঙ্ক বলবো। আচ্ছা, এখন আমরা যখন আর্দ্রতার ম্যাথ সলভ করতে যাই সেইখানে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। তো তার আগে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত এই জিনিসগুলো বুঝি, আমরা গুণগত রসায়নে এই টপিক গুলো নিয়ে আলোচনা করব। ধরো এই হচ্ছে, আমরা তিনটা পাত্র নিয়ে কথা বলি। তো এই একটা পাত্র, এই হচ্ছে একটা পাত্র, এই হচ্ছে আরেকটা পাত্র। প্রত্যেকটা ধারণ ক্ষমতা ধরো 2 লিটার করে, প্রত্যেকটা ধারণ ক্ষমতা ধরো 2 লিটার করে। তুমি এখন কি করছো? এই পাত্রটাতে তুমি এখন দিছো কতটুকু? 1 লিটার। এই পাত্রটাতে তুমি দিছো কতটুকু? 2 লিটার। এই পাত্রটাতে তুমি দিছো 3 লিটার। আমি বললাম প্রত্যেকটা পাত্রের ধারণ ক্ষমতা হচ্ছে 2 লিটার করে, কিন্তু তুমি দিছো তার থেকেও কম, তুমি দিছো তার থেকেও কম। তাহলে এটা কি হবে? এটা হবে অসম্পৃক্ত, মানে সম্পূর্ণভাবে ওর সাথে মিশে নাই। এখানে যতটুকু ধারণ ক্ষমতা ঠিক তুমি ততটুকুই দিছো, ঠিক তুমি ততটুকুই দিছো, তাহলে এটাকে তুমি কি বলবা? এটাকে তুমি বলবা হচ্ছে সম্পৃক্ত। এখানে বেশি দিয়ে ফেলছো, তাহলে এইটাই হচ্ছে অতিরিক্ত। আমরা গুণগত রসায়ন হলে এটা বলতাম এই অতিরিক্ত দ্রবণে আমাদের অদক্ষিপ্তটা মূলত পড়ে।
মানে এই জায়গায় আমরা কি বলবো, এখানে তলানি জমবে, তাহলে এখানে অধঃক্ষেপ্তটা আমরা তো এখানে ইউজ করবো না, এখানে আমরা বলবো ঘনীভূত হবে, এইখানে আমাদের ঘনীভূত হবে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। এবার আসলে আমরা দুইটা কথা বললাম, একটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ আর একটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। এদের কিছু বৈশিষ্ট্য আছে, একটু বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, এমসিকিউতে আসে। আমি একটু ছোট ছোট করে বলে যাই। পার্থক্য আকারে তুমি যদি মনে রাখো তাহলে এটাই তোমার জন্য বেটার হবে। সম্পৃক্ত বাষ্পচাপ, মেইনলি তুমি অসম্পৃক্তর গুলাই মনে রাখো, তাহলে সম্পৃক্তর গুলো আলাদা করে আর মনে রাখতে হবে না। সম্পৃক্ত গুলো আলাদা করে মনে রাখতে হবে না। দেখো, যেটা অসম্পৃক্ত বাষ্পচাপ, এইটা তুমি আবদ্ধ স্থানে তৈরি করতে পারবা না। তো ওর থেকে পার্থক্য আকারে লিখি, এখানে সম্পৃক্ত বাষ্প আর এই সাইডে আমরা অসম্পৃক্ত দিই। অসম্পৃক্ত, সম্পৃক্ত, এদেরকে কি করা যাবে না, এটা তুমি আবদ্ধ স্থানে তৈরি করা যাবে না। আর এই সম্পৃক্ত বাষ্প তুমি আবদ্ধ স্থানে তৈরি করা যাবে, বা এটাকে তুমি খোলা আবদ্ধ স্থানে তৈরি করতে পারবা। আর মানে আবদ্ধ স্থানে তৈরি করা যাবে না মানে তুমি এটাকে চাইলে কি খোলা স্থানে তৈরি করতে পারবা, কিন্তু সম্পৃক্ত বাষ্প কখনো খোলা স্থানে তৈরি করা যাবে না। খোলা স্থানে তৈরি করা যাবে না, খুব ইম্পর্টেন্ট কথা। সম্পৃক্ত বাষ্প তোমার সর্বাধিক চাপ দিবে। সম্পৃক্ত বাষ্প তোমার সর্বাধিক পরিমাণে চাপ দিবে। একটা আবদ্ধ স্থানে সর্বাধিক যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে ওই বাষ্পটাকে তো আমরা সম্পৃক্ত চাপ বলি, সেই জন্য এটা সর্বাধিক পরিমাণে চাপ দিয়ে থাকে। আর এই সর্বাধিক পরিমাণে চাপ দেওয়া আর এই জায়গায় এই বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে না। বয়েল ও চার্লসের সূত্র মানে না, আর এখানে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলবে। কি মেনে চলে এটা তো পুরোটা না লিখলে কঠিন হয়ে যাবে যখন তুমি এই নোটটা রিভিশন দিবা। বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে। আর এটা সাম্য অবস্থানে থাকবে না, যেটা অসম্পৃক্ত, যেটা সম্পৃক্ত সেটা তো সাম্য অবস্থানে থাকবে, সাম্য অবস্থানে থাকে না, আর এটা সাম্য অবস্থানে থাকে। তারপরে তুমি এখান থেকে মনে রাখবা, তাপমাত্রা যদি এই অসম্পৃক্তটা যদি তুমি সম্পৃক্ত করতে চাও তাহলে তুমি এখানে কি করবা, তাপমাত্রা কমাবা। দেখো অসম্পৃক্ত ওয়াট বেশি, সম্পৃক্ত ওয়াট কম, তাহলে এই অসম্পৃক্ততে তুমি ওয়াট কমাতে গিয়ে কমাতে হবে, একটা ওয়াট কমাতে হবে, এই জন্য এখানে কি টেম্পারেচার কমাবা। টেম্পারেচার কমালে এটা সম্পৃক্ত হবে, টেম্পারেচার কমালে এটা সম্পৃক্ত হবে। আর এটা কি হবে, টেম্পারেচার বাড়ালে অসম্পৃক্ত হবে। এইটা টেম্পারেচার বাড়ালে অসম্পৃক্ত হয়ে যাবে। মূলত এই কয়টা টার্মই তোমার বেশি ইম্পর্টেন্ট, এইগুলা এমসিকিউ তে থাকতে পারে এবং এইগুলাই তোমার যদি আসে অনুধাবনমূলক কোশ্চেনে এইগুলাই চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের টার্মটা চলে আসে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, তাই না? আপেক্ষিক আর্দ্রতা চলে আসে। তো আপেক্ষিক আর্দ্রতা পড়ার আগে আমাদেরকে একটু জানতে হয় গ্লেসিয়ারের উৎপাদক সম্পর্কে, কারণ আমাদের আপেক্ষিক আর্দ্রতার যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেখানে আমাদের গ্লেসিয়ারের উৎপাদকগুলো লাগে। তো সেগুলো আগে আমরা আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা একটু দেখতে পারি। আপেক্ষিক আর্দ্রতা, এই আপেক্ষিক আর্দ্রতাকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি। আর সমান কি ছোট হাতের এফ বাই বড় হাতের এফ। এই ছোট হাতের এফটা কি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কে
সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আর এই বড় হাতের এফটা কি? এটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় বা বাতাসের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে উপরে হবে শিশিরাঙ্ক, নিচে হবে কি? বায়ুর তাপমাত্রা। শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রা, উপরে হবে শিশিরাঙ্ক, নিচে হবে বায়ুর তাপমাত্রা। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? যতই শিশিরাঙ্ক কমবে ততই আমাদের আপেক্ষিক আর্দ্রতা কমবে। যতই শিশিরাঙ্ক কমবে ততই আমাদের আপেক্ষিক আর্দ্রতা কমবে। আর আর্দ্র মানেই কি? আর্দ্র মানেই কিন্তু ভেজা। আর্দ্র মানে ভেজা। তাহলে এই জায়গায় যদি বলো এফ আর এফ সমান, তখন তুমি কি বলতে পারবা? তখন তুমি আপেক্ষিক আর্দ্রতা 100% পাবা। এখানে 100% দেওয়া হয় না, 100% দিতে হবে। তখন তুমি কি পাবা? 100% পাবা। সেই ক্ষেত্রে আমরা এখানে 100% পাবো। আচ্ছা, এখন এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করতে গেলে আমার শিশিরাঙ্কের টেম্পারেচার বের করতে হয়। শিশিরাঙ্কের টেম্পারেচার বের করতে হয়। আর ওই শিশিরাঙ্কের টেম্পারেচার বের করতে গেলে আমার যেটা প্রয়োজন হয় সেটাই হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক বা গ্লেসিয়ারের ধ্রুবক। আমরা এই আপেক্ষিক আর্দ্রতা নিয়ে একটু পরে কথা বলি। তার আগে আমরা গ্লেসিয়ারের উৎপাদক বা গ্লেসিয়ারের কনস্ট্যান্ট নিয়ে একটু কথা বলে আসি। সেক্ষেত্রে আমাদের দুইটা হাইগ্রোমিটার থাকে, একটা শুষ্ক হাইগ্রোমিটার আর একটা হচ্ছে ভেজা হাইগ্রোমিটার। একটা শুষ্ক হাইগ্রোমিটার আর একটা ভেজা হাইগ্রোমিটার। শুষ্ক যেটা, এই শুষ্ক গুলাকে আমরা সর্বদা থিটা1 দ্বারা প্রকাশ করি। শুষ্কটাকে আমরা থিটা1 দ্বারা প্রকাশ করি। আর যেটা ভেজা হাইগ্রোমিটার সেটাকে আমরা থিটা2 দ্বারা প্রকাশ করব। হাইগ্রোমিটারের টেম্পারেচারটাকে। এইখানে কিন্তু তোমার থিটা1টা ম্যাক্সিমাম ক্ষেত্রে সব থেকে বড় হয়ে থাকবে, থিটা1টা বড় হবে। থিটা1টা কি হবে? বড় হবে। তাহলে এইখানে আমরা বইয়ে সূত্র দেখতে পাই কি? এখান থেকে তুমি কি করবা? এখান থেকে তুমি টেম্পারেচারের পার্থক্য দেখবা। এই জায়গায় তুমি কি করবা? টেম্পারেচারের পার্থক্য দেখবা। শুষ্ক এবং ভেজা বা আর্দ্র এই দুইটার টেম্পারেচারের পার্থক্য দেখবো। টেম্পারেচার পার্থক্য কি? থিটা1 মাইনাস থিটা2, এটা সমান দেখা গেছে কি? জি ইন্টু থিটা1 মাইনাস থিটা2। জি ইন্টু থিটা1 মাইনাস থিটা2। এই শুষ্ক, তাহলে এই থিটা1 মাইনাস থিটা2, আর এখানে আসতেছে এখানেও থিটা1 মাইনাস থিটা2, এইগুলা। তাহলে এই জায়গায় তুমি এখানে কি লিখলাম? ও, এখানে তো থিটা2 হবে না, এখানে হবে থিটা। এটাই তো তোমার শিশিরাঙ্কের তাপমাত্রা। এটাই হবে শিশিরাঙ্কের তাপমাত্রা। শিশিরাঙ্কের তাপমাত্রা থিটা1 থিটা2 তো বলছি। এখন কথা হচ্ছে জিটা কি হবে? এই জিটা হবে হচ্ছে থিটা1 এ গ্লেইসারের ধ্রুবক। মানে সর্বদা তোমার শুষ্ক বাল্বের যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রায় এই গ্লেইসারের ধ্রুবকটা নিতে হবে। সেই তাপমাত্রায় এই গ্লেইসারের ধ্রুবকটা নিতে হবে, অন্য কোনো তাপমাত্রায় কিন্তু নেওয়া যাবে না। থিটা1টা হচ্ছে শুষ্ক, থিটা2টা হচ্ছে ভেজা। তাহলে এই জায়গা থেকে আমরা শিশিরাঙ্কের টেম্পারেচারের সূত্রটা লিখতে পারি কি? থিটা সমান থিটা1 প্লাস মাইনাস আসে জি ইন্টু থিটা1 মাইনাস থিটা2। এটাই হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা নির্ণয়ের সূত্র। এখন এই জায়গায় যে আমরা তাপমাত্রা পার্থক্য বলতেছি, এই তাপমাত্রার পার্থক্য কি হবে? যত বাড়বে তত বেশি আমার আপেক্ষিক আর্দ্রতা কি হবে? তত বেশি কি? এখানে যখন তাপমাত্রার পার্থক্য বাড়বে, এখানে দেখো এই থিটা কিন্তু তত কমবে, মানে শিশিরাঙ্ক কমবে। শিশিরাঙ্ক কমা মানে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু সেখানে কমবে। তার মানে আমি বলতে চাচ্ছি এরকম, এইখানে যদি তোমার এইটা পার্থক্যটা ইনক্রিজ করে, এই থিটা কমবে, শিশিরাঙ্কের তাপমাত্রা কমবে। শিশিরাঙ্কের তাপমাত্রা কমলে তোমার এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা কমবে। সেখান থেকে তোমার আপেক্ষিক আর্দ্রতা কমবে। এখন এই যে তাপমাত্রার পার্থক্য, এখান থেকে এমসিকিউ চলে আসে। এই থার্মোমিটারের বা হাইগ্রোমিটারের যে পাঠের যদি পার্থক্য হয়, একটু মনে রাখতে হবে থার্মোমিটারের পাঠের পার্থক্য, থার্মোমিটারের পাঠের পার্থক্য যদি তোমার কম হয়, পাঠের পার্থক্য যদি কম হয়, তাহলে এখান থেকে আমরা কি বুঝবো? এটা মানে বুঝবো হচ্ছে এটা আর্দ্র আবহাওয়া। আর যদি খুব বেশি হয়,
পাঠের পার্থক্য যদি খুব বেশি হয় মানে কি θ1 বেশি না? দেখো আমরা পাঠের পার্থক্য দেখছিলাম θ1 মাইনাস θ2। যদি পাঠের পার্থক্য এই ফলাফলটা বেশি হয় তার মানে θ1 বেশি ছিল। θ1 বেশি মানে কি? এটা হলো শুষ্ক। আবহাওয়াটা কেমন হবে? আবহাওয়ার পূর্বাভাসটা তুমি দেখবা কি শুষ্ক। তারপরে এখন এই পাঠের পার্থক্য যদি কম বা বেশি না হয়, যদি ধীরে ধীরে কমে, এখানে যদি তোমার ধীরে ধীরে কমতে থাকে, ধীরে ধীরে কমে, ধীরে ধীরে কমলে সেখানে বুঝতে হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি হঠাৎ হ্রাস পায়, হঠাৎ কথা মানে কি ঝড় বৃষ্টি কেমন, ঝড় কখন হয়? হঠাৎ হয় না? তাই যদি হঠাৎ কমে তাহলে বুঝতে হবে সেখানে ঝড় হওয়ার সম্ভাবনা আছে বা সেখানে ঝড় হতে পারে। এখন এখান থেকে আমরা তো মূলত আপেক্ষিক আর্দ্রতা নিয়েই তো কথা বলতেছি। তাহলে এই যে আপেক্ষিক আর্দ্রতা, এখান থেকে আমাদের তো সৃজনশীল একটা থাকে বা থাকবে, এখনো থাকবে। এখান থেকে মনে রাখবা তোমার এরকম থাকে, দুইটা এলাকা দেওয়া থাকে। ওই দুইটা এলাকায় তোমার বলে দুইটা এলাকায় আপেক্ষিক আর্দ্রতা দুই রকম, দুইটা এলাকায় আপেক্ষিক আর্দ্রতা দুই রকম। ধরো একটা এলাকায় আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%, আরেকটা এলাকায় আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 60%। কোথায় বেশি আমরা আরাম বোধ করব? যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানটায় বেশি হবে কি আরামদায়ক, সেই জায়গাটাতে কি হবে বেশি আরামদায়ক। আর এই জায়গাটাতে কি হবে তাহলে? এটা বেশি হবে অস্বস্তিকর। সৃজনশীল আসবে, আপেক্ষিক আর্দ্রতা বের করবা ওই যে এফ বাই বড়হাতের এফ দিয়ে, ওইখান থেকে যেখানে তোমার আপেক্ষিক আর্দ্রতা কম হবে সেইখানে বেশি স্বস্তি অনুভব করব, সেখানে বেশি স্বস্তি অনুভব করব। আর যেখানে আর্দ্রতা কম, যেখানে আরামদায়ক, সেইখানে আরেকটা কথা মনে রাখতে হবে, ঘাম দ্রুত শুকাবে। আর এখানটাতে তাহলে ঘাম কি হবে না? ঘাম দ্রুত শুকাবে না। আরেকটা টাইপের প্রশ্ন তোমার থাকতে পারে, এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকেও থাকতে পারে। এরকম বলা হতে পারে যে আপেক্ষিক আর্দ্রতা এত হলে সেই জায়গাটাতে কি হবে? বৃষ্টি হবে। তাহলে সেই আপেক্ষিক আর্দ্রতার কাছাকাছি যদি হয় বা সেরকম যদি হয় তখন তুমি বলে দিবা সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু বলে। আর সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মেঘ আছে এমন রাত্রে আর যে রাত্রিতে মেঘ নাই, কোন রাত্রে বেশি শিশির জমবে? মেঘ শূন্য রাত্রে শিশির জমবে কিন্তু বেশি। মেঘ শূন্য, মেঘ মানে কি জলীয় বাষ্প থাকবে, তো সেখানে জলীয় বাষ্প থাকলে সেখানে তার জলীয় বাষ্প জমবে না। মেঘ শূন্য রাতে ম্যাক্সিমামই আমার শিশির জমে। তারপরে আমরা এখান থেকে বলতে পারি বর্ষায় কাপড় দ্রুত শুকায় নাকি শীতকালে কাপড় দ্রুত শুকায়? শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায়। শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায়। শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায়। তারপরে গরমের দিনে কুকুর কি করে? জিহ্বা বের করে না, কারণ ওই যে সুপ্ত তাপ শোষণের জন্য কিন্তু। গরমের দিনে কুকুর সুপ্ত তাপ শোষণ করার জন্য কুকুর জিহ্বা বের করে সুপ্ত তাপ শোষণ, সুপ্ত তাপের জন্য, বাষ্পীভবনের সুপ্ত তাপের জন্য। এই কথাগুলো তুমি প্রশ্নে খুঁজবা, এই কথাগুলো তুমি প্রশ্নে খুঁজবা। আচ্ছা, এইগুলা তাছাড়া এই যে আছে না আর কি হয়, এই যে আপেক্ষিক আর্দ্রতা দিয়ে আমরা শীতকালে কি করি? শরীরে এবং ঠোঁটে মুখে গ্লিসারিন বা পমেড জাতীয় ক্রিম লাগাই না, এগুলা। তারপরে পাখার বাতাস, এই যখন আমরা ঘেমে যাই তখন যদি হাত পাখা দিয়ে যদি আমরা বাতাস করি তাহলে কি হয়? ঠান্ডা অনুভূত হয় না? সব কিন্তু আপেক্ষিক আর্দ্রতার জন্যই। এখন আসো শিশিরাঙ্ক থেকে আমরা কেমন ম্যাথ পেতে পারি সৃজনশীলে। এখান থেকে তোমার তো প্রথমে ওই যে বললাম শিশিরাঙ্কের টেম্পারেচার বের করতে বলতে পারে। কি বলবে? তোমার শিশিরাঙ্কের টেম্পারেচার বের করতে বলবে, শিশিরাঙ্কের টেম্পারেচার বের করতে বলবে। তা আমি একটু হিন্টস দিই। ধরো একটু উদ্দীপক তোমার থাকবে এরকম। তো তোমার এখানে দেওয়া আছে 8°C, 8°C তোমার প্রেসার দেওয়া আছে 8.04, 9°C তোমার প্রেসার দেওয়া আছে 8.61, 9 ডিগ্রি। আর তোমার 18°C তোমার প্রেসার দেওয়া আছে ধরো 15.46, আর 19°C তোমার প্রেসার দেওয়া আছে 16.46, এরকম কিছু দেওয়া থাকবে।
এরকম কিছু দেওয়া থাকবে। এই জায়গায় তোমার বলা হয়েছে বা তুমি বের করে নিছো শিশিরাঙ্কের যে টেম্পারেচারের সূত্র ছিল থিটা সমান θ1 - g ইনটু θ1 - θ2, এইখান দিয়ে তুমি থিটা বের করছো, বের করে দেখছো কি গয়ে সাধারণত এটা বলে, এখান থেকে বের করে তুমি দেখেছো যে এই মানটা হচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াস এরকম ধরা হয়েছে। শিশিরাঙ্কের টেম্পারেচারটা কত হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে আপেক্ষিক আর্দ্রতা বের করতে গেলে কি করতে হবে, এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ তার মানে ছোট হাতের f বের করতে হবে। কি করতে হবে, তোমাকে ছোট হাতের f বের করতে হবে। তাই ছোট হাতের f মানে তুমি আগে লিখো, এই 8.5 ডিগ্রি সেলসিয়াস মানে কি হবে, 8 ডিগ্রি সেলসিয়াসের চাপ, সম্পৃক্ত চাপ প্লাস কি, আমি সম্পৃক্ত চাপটা কিন্তু লিখতেছি না, প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াসের চাপ, তাহলে 8 আর 0.5 ডিগ্রি সেলসিয়াস যোগ করলে তো তুমি 8.5 পেয়ে যাবা, তুমি 8.5 পেয়ে যাবা। এবার কি করবা, 8 ডিগ্রি সেলসিয়াসের চাপটা তুমি এখানে বসাই দিবা, 8.04 প্লাস, এখন আমাকে 0.5 এর জন্য বের করতে হবে, কি করতে হবে, 0.5 এর জন্য বের করতে হবে। তুমি কি করবা, প্রথমে 1 ডিগ্রির জন্য বের করবা, ওই কি নিয়ম করি না আমরা, 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য কত চাপ পরিবর্তন হচ্ছে বের করবা, আর 0.5 এর জন্য কত বের করবা। তাহলে এই ক্ষেত্রে এত কিছু করার দরকার নাই, তুমি এখানে কি করবা, ডিরেক্টলি শর্টকাট মতো, শর্টকাট না এটা মেইন সূত্র, এখানে তুমি কি করবা, f অফ 9 থেকে 8, f অফ 9 মাইনাস f অফ 8 ডিভাইডেড বাই যে দুইটা টেম্পারেচার বিয়োগ করছো সেই দুইটা টেম্পারেচার এখানে বিয়োগফল দিবা, 9 ডিগ্রি সেলসিয়াস 8 ডিগ্রি সেলসিয়াস, উপরে আমাকে প্রেসার বসাতে হবে, ইনটু কত পরিবর্তন 0.5, সেই 0.5 টা এখানে তুমি বসাই দিবা। তাহলে এখানে তুমি পাবা 8.04, উপরে f9 9 ডিগ্রি সেলসিয়াসের চাপ 8.61 মাইনাস f অফ 8 মানে কত 8.04 ডিভাইডেড বাই 9 মাইনাস 8 মানে 1 ইনটু 0.5, এইখান থেকে তুমি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পেয়ে যাবা। আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলে, এখানে তোমার বায়ুর তাপমাত্রা এই রিলেটেড কথাবার্তা তোমার দেওয়া থাকবে, এটাই হচ্ছে শিশিরাঙ্কে টেম্পারেচার বের করার সূত্র। মাঝে মাঝে কিন্তু বায়ুর তাপমাত্রাও দেওয়া থাকতে পারে, বায়ুর তাপমাত্রা তোমার যদি এখানে 18.4 ডিগ্রি সেলসিয়াস বা 19.4 ডিগ্রি সেলসিয়াস, 19 পয়েন্ট না, বা 18 পয়েন্ট সামথিংই থাকবে। তোমার যদি ধরো এখানে বললো 18.3 ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রা, তো তুমি 18 এর জন্য বের করবা, 0.3 এর জন্য বের করবা, তাহলে এই দুইটা ডিফারেন্স নিবা একদম সেম এই প্রসেসে। তাহলে এটা একটা থাকতে পারে শিশিরাঙ্কের টেম্পারেচার নির্ণয় বলতে পারে, শিশিরাঙ্কের টেম্পারেচার নির্ণয় করতে বলতে পারে। এরপরে তোমার এই টাইপের প্রশ্ন আসতে পারে জলীয় বাষ্প ঘনীভূত হওয়া, যে কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসে, কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি কি করব, তো দেখো মেইন সূত্রটা থেকে তোমাকে আসতে হবে, আপেক্ষিক আর্দ্রতার সূত্র থেকে তোমাকে এখানে আসতে হবে। দেখো আপেক্ষিক আর্দ্রতার সূত্রে যেটা ছিল যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তা এইখান থেকে আমরা মনে রাখবো যে দুইটা সূত্র আছে, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, এই দুইটা অনুপাতই আপেক্ষিক আর্দ্রতা। তাহলে দেখো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর আর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এই দুইটা পরস্পরের সমানুপাতিক। তা তুমি যদি চাপ বের করে হিসেব করো, চাপ বের করে যদি তুমি ভরের সাথে চাপের পরিবর্তে ভরকে যদি পরিবর্তন করে দাও, কোনো সমস্যা কিন্তু নাই, কোনো সমস্যা নাই। যেমন আমি একটু যদি তোমাকে কোশ্চেন দিয়ে বুঝাই, ধরো তোমার এরকম বলা আছে, একটা টেম্পারেচার দেওয়া আছে যে 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াসে তোমার প্রেসার দেওয়া আছে ধরো 20.5 মিলিমিটার মার্কারি প্রেসার, আর এটাকে তোমার নেওয়া আসা হয়েছে ধরো 8 ডিগ্রি সেলসিয়াসে, তাপমাত্রা কমালেই তো তোমার শিশির পড়বে, তাই 8 ডিগ্রি সেলসিয়াসে তোমার ধরো দেওয়া আছে 10.5 মিলিমিটার মার্কারি প্রেসার। এখন এই টেম্পারেচার কমানোর ফলে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেওয়া থাকবে, আরেক কিছু জিনিস দেওয়া থাকবে, তো ধরে নাও এখানে তোমার শিশিরাঙ্ক দেওয়া থাকবে, এই জায়গাটাতে তোমার শিশিরাঙ্ক দেওয়া আছে তোমার 13 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক দেওয়া আছে 13 ডিগ্রি সেলসিয়াস। তারপরে তোমার এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া থাকবে, তার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। এই কয়টা ইনফরমেশন তোমার দেওয়া থাকবে, প্রশ্ন কি থাকবে এখানে যে টেম্পারেচার 8 ডিগ্রি সেলসিয়াসে নামলে বা নামালে
কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে? কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে, এই টাইপের প্রশ্ন থাকে। কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে। দেখো এই ম্যাথটা আমরা কি করে সলভ করব। এখানে তোমার টেম্পারেচার দুইটা আছে, দুইটা না তিনটা আছে, শিশিরাঙ্ক আছে, 15 আছে আর 8 আছে। তা তুমি এখানে এই 15 ডিগ্রি সেলসিয়াসের কথা চিন্তা করো। 15 ডিগ্রি সেলসিয়াসে এফ তো আমি জানি না। 15 ডিগ্রি সেলসিয়াসে এই বায়ুর তাপমাত্রা সম্পর্কিত যেটা এটা দেওয়া আছে 20.5 দেওয়া আছে। ভালো কথা। এইখান থেকে আমরা কি করবো, এফটা বের করে নিই, কারণ এই জায়গায় তোমার আপেক্ষিক আর্দ্রতা 70% দেওয়া আছে। এই জায়গা থেকে তুমি তোমার এফ কিন্তু পেয়ে যাচ্ছ 15 ডিগ্রি সেলসিয়াসে, 15 ডিগ্রি সেলসিয়াসে। আরেকটা কত, আরেকটা হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। 13 ডিগ্রি সেলসিয়াস মানে কি, এইখানে এফ মানে কত, এফ মানে কত হবে, এইখানে যে এফটা আসবে সেইটাই কিন্তু হবে। এটাও কত হবে, 12.3 হবে। কারণ এই জায়গায় আপেক্ষিক আর্দ্রতা 100%। কেন, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ আর বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দুটো সমান হলে সেই জায়গাটাতে আমরা কি বলি, আপেক্ষিক আর্দ্রতা 100%। আপেক্ষিক আর্দ্রতা 100%। এই যে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের তাপ প্রথমে যেটা ছিল, এইখান থেকে তুমি তো শিশিরাঙ্কের তাপমাত্রা নিয়ে আসবা, এরপরে না তুমি ঘনীভূত করবা। প্রথমে তো শিশিরাঙ্কের তাপমাত্রায় আসবে, আসার পরে কি হবে, সেইখান থেকে এসে তারপরে তো ঘনীভূত হবে, শিশির জমবে। তো সেজন্য কি করতে হবে, এই যে শিশিরাঙ্কের টেম্পারেচার এইটা থেকেই পরবর্তীতে আমার এই 8 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে। এই 8 ডিগ্রি সেলসিয়াসে এফ কত হবে, শিশিরাঙ্কের টেম্পারেচার, এই শিশিরাঙ্কের প্রেসার, আর বড় হাতের এফ 10.5 না কত যেন নিয়েছিলাম সেটা। আবার বলি, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর তাপমাত্রায় তুমি জলীয় বাষ্প সম্পৃক্ত করছো, ওইটাই তো শিশিরাঙ্কের প্রেসার। মানে শিশিরাঙ্কের যে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রার যে প্রেসার সেটা, ওইটাকে এবার কি করতেছো, ঘনীভূত করবা, টেম্পারেচার কমাইছো। বায়ুর তাপমাত্রাটাকে সম্পৃক্ত করতে গিয়ে তুমি টেম্পারেচার এখানে কি করছো, কমাইছো। তাহলে এখানে তুমি কি করবে, এবার ঘনীভূত জলীয় বাষ্প করবা। এইভাবে হিসেব করে তুমি কি করবা, ঘনীভূত জলীয় বাষ্প, একদম সিম্পল হিসেব করে দিলাম যেন ভুল না হয়, সিম্পল ভাবে। তাই ঘনীভূত জলীয় বাষ্প আমরা কি করবো, এখানে ঘনীভূত জলীয় বাষ্পের ক্ষেত্রে কি করব, এই দুইটা বিয়োগ করে দিবা শেষে। 12.3 মাইনাস 10.5 ডিভাইডেড বাই, এই যে আদিতে যেটা থাকবে 12.3 ইন্টু 100%। এখান থেকে একটা মান পাবা তুমি, যে বলবে এত পার্সেন্ট ঘনীভূত হবে, এত পার্সেন্ট ঘনীভূত হবে। লাস্ট আমরা আরেকটা ম্যাথ করবো, যে ম্যাথটাও থাকতে পারে এটা একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রম ধর্মী। ব্যতিক্রম ধর্মী বলতে কেন ব্যতিক্রম ধর্মী বলতেছি, খেয়াল করো, টেক্সট বুকে আছে এই ম্যাথটা। তুমি একটু মানটা দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা তোমার দেওয়া আছে 50%, 20 দেওয়া আছে কত, 50%। বলছে এই যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা 20% হয়, 50% হয়, সেই ক্ষেত্রে শিশিরাঙ্কের টেম্পারেচার কত হবে। দেখো, শিশিরাঙ্কের তাপমাত্রা থেকে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করা কিন্তু খুব ইজি, কিন্তু এইটা একটু ট্রিকি। দেখো এখানে তোমার কতগুলো ইনফরমেশন দেওয়া ছিল, যে তোমার এই 20 ডিগ্রি সেলসিয়াসে তোমার চাপ দেওয়া ছিল 17.5 মিলিমিটার মার্কারি প্রেসার, 10 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল 9.2, আর 9 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে 8.6, সবগুলো মিলিমিটার মার্কারি প্রেসারে দেওয়া আছে। এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাই হচ্ছে তোমার বায়ুর তাপমাত্রা, তার মানে এটা তোমার বড় হাতের এফ দেওয়া আছে, এটা তোমার বড় হাতের এফ দেওয়া আছে। এইখানে তোমার কি দিছে, 8 দেওয়া আছে, আর এটা তোমার বায়ুর তাপমাত্রা দেওয়া আছে। যাই হোক, তাহলে এখানে আমাদের শিশিরাঙ্ক বলতে কি, এফটা আগে আমাদের জানতে হবে। এইখানে কত, বড় হাতের এফ কত, বড় হাতের এফ হচ্ছে তোমার 17.5, বের করতে হবে কি থিটা, আগে এফ বের করতে হবে, তারপর তো থিটা বের করতে হবে। আগে আমাদের কি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা বের করতে হবে। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা আমরা এই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থেকে বের করতে পারবো। দেখো আপেক্ষিক আর্দ্রতা সমান আমরা কি জানি, ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%।
এখানে আর কত 0.50, ছোট রেফতে বের করবো, বড় হাতের রেফ হচ্ছে তোমার 17.5 ইন্টু কিছুই না এখানে, কারণ এখানে আমরা পার্সেন্টেজ রাখি নাই। এফ সমান তুমি এখানে পাবা 17.5 ইন্টু 0.50, তার মানে আমরা যদি ক্যালকুলেটর করি 8.75 মিলিমিটার মার্কারি প্রেসার চলে আসে এটা। এটা কি পেয়েছি আমরা? এটা পেয়েছি হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পেয়েছি আমরা। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পেয়েছি। তাহলে এইটা একটু 8.75 না? এই 8.75 তুমি কিভাবে পাবা? দেখো এর আগে আমরা হিসাব করছি টেম্পারেচার থেকে প্রেসার, এবার উল্টা আসতে হবে। প্রেসার থেকে তোমাকে টেম্পারেচার আসতে হবে, প্রেসার থেকে টেম্পারেচারে আসতে হবে তোমার। সেজন্য কি করবা? এখানে দেখো তুমি যদি এরকম লিখো শিশিরাঙ্ক এই 8.6 মিলিমিটার মার্কারি প্রেসারের 8.6 মিলিমিটার মার্কারি প্রেসার চাপের তাপমাত্রা, মানে এই চাপে তাপমাত্রা কত দেওয়া আছে, প্লাস 8.75 থেকে 8.6 বাদ দিলে থাকে কত 0.15, তাহলে এই 0.15 মিলিমিটার মার্কারি প্রেসার চাপের বৃদ্ধির জন্য তাপমাত্রা কতটুকু বৃদ্ধি আসছে, বৃদ্ধির জন্য টেম্পারেচার। তার মানে এখানে আমি ম্যাথ করার আগে একটু বলি, এই যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপ পাচ্ছ, ওই চাপটা দেখবা কোন দুইটা চাপের মধ্যে আছে। তো দেখো 8.75 8.6 আর 9.2 এর মাঝে আছে না? তাহলে ওই চাপটা ছোটটা থেকে যেটা দেওয়া আছে, মানে যেটা তুমি বের করছো ওইটা থেকে ছোটটা বাদ দিবা, বাদ দিয়ে যেটা থাকবে সেইটা এই এত চাপের বৃদ্ধির জন্য তাপমাত্রা। দেখো আমি তাই করছি না? 8.75 ছিল, এখানে ছোটটা হচ্ছে 8.6, সেই 8.6 লিখছি, 8.75 থেকে 8.6 বাদ দিয়ে যতটুকু থাকে এই অত বৃদ্ধির জন্য যে তাপমাত্রাটা আসতেছে সেইটা। 8.6 মিলিমিটার মার্কারি প্রেসার চাপের তাপমাত্রা কত দেওয়া আছে, 9 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা লিখবো 9 ডিগ্রি সেলসিয়াস প্লাস এইটুকুর জন্য আমরা দেখো এর আগে যেটা করছিলাম একদম ঠিক সেম ভাবে উল্টা করব, নিচে টেম্পারেচার রাখছিলাম, উপরে প্রেসারে পরিবর্তন রাখছিলাম, এবার উল্টা, উপরে থাকবে টেম্পারেচার, নিচে থাকবে প্রেসার। টেম্পারেচার কত 10 বিয়োগ 9, বড় থেকে ছোটটা বিয়োগ করবা, 10 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ 9 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 10 এর চাপ কত 9.2, 9 এর চাপ কত 8.6 ইনটু কতটা সেটা দিবা 0.15 মিলিমিটার মার্কারি প্রেসার। তাহলে এখানে আমরা পাই 9 ডিগ্রি সেলসিয়াস প্লাস উপরে থাকে কত 1 বা এখানে থাকে কত 0.6 ইন্টু 0.15 মিলিমিটার মার্কারি প্রেসার। তাহলে এখানে মিলিমিটার মার্কারি প্রেসার, এই মিলিমিটার মার্কারি প্রেসার কেটে গেলে আমরা সে ডিগ্রি সেলসিয়াসই পাবো। তার মানে এটুকু আসে 0.25 ডিগ্রি সেলসিয়াস, 6.25 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমরা বলতে পারি 9.25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া থাকে, সেই চাপ থেকে তুমি কি করতে পারবা, চাপ থেকে শিশিরাঙ্কের তাপমাত্রা তুমি বের করতে পারবা, চাপ থেকে শিশিরাঙ্কের তাপমাত্রা বের করতে পারবা। আচ্ছা লাস্ট আরেকটা কথা বলে যাই, এই যে শিশিরাঙ্কের ধরো তুমি প্রেসার বের করছো, তোমার এরকম প্রশ্ন থাকে যে একটা কক্ষের ভিতরে তাপমাত্রা দেওয়া থাকে, কক্ষের বাইরে তাপমাত্রা দেওয়া থাকে, কক্ষের ভিতরে একটা আপেক্ষিক আর্দ্রতা দেওয়া থাকে। আমি একটু অল্প করে বলে যাই। ধরো এই হচ্ছে একটা রুম, এই রুমের ভিতরে, এটা হচ্ছে রুমের ভিতরে, এই রুমের ভিতরে তোমার আপেক্ষিক আর্দ্রতা তোমার দেওয়া আছে 70%, আর এটা হচ্ছে রুমের বাইরে, এই রুমের বাইরে তোমার আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে কম, একটু কম থাকে 60%। রুমের ভিতরে টেম্পারেচার ধরো তুমি 20 ডিগ্রি সেলসিয়াস, রুমের বাইরে টেম্পারেচার বেশি থাকবে, ধরো তুমি 40 ডিগ্রি সেলসিয়াস, রুমের বাইরে টেম্পারেচার ধরছো কত 40 ডিগ্রি সেলসিয়াস। এখানে তোমার 20 ডিগ্রি সেলসিয়াসে তোমার প্রেসার দেওয়া থাকবে, এখানে একটা প্রেসার দেওয়া থাকবে, তারপরে এই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরো একটা প্রেসার দেওয়া থাকবে। এবার বলা হয়েছে যে এখানে তোমার জানালা দেওয়া আছে, এই কক্ষের জানালা খুলে দিলে, কক্ষের জানালা খুলে দিলে বাতাস কোন দিকে চলবে,
বাইরে থেকে ভিতরে নাকি ভিতর থেকে বাইরে? বাতাস কোন দিকে চলবে? সেক্ষেত্রে কি হবে? তুমি এখান থেকে একটা এফ বের করবা, এখান থেকে তো একটা এফ পাবা। ধরো এটা F1 আর এটা তুমি পাইছো F2। একটা F1 পাইছো আর একটা F2 পাইছো। F1 বলতে কি কক্ষের ভিতরের শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর F2 বলতে বাইরে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তা এখানে ধরো কোনো কারণে হয়েছে F1 বড়, F2 ছোট হয়েছে। F1 বলতে কি কক্ষের ভিতরের চাপ যদি বড় হয়, কক্ষের ভিতরের চাপ যদি বড় হয়, তুমি কি বলবা তাহলে? ভিতর থেকে বাইরে যাবে। বেশি চাপ থেকে কোন জায়গায় যাবে? কম চাপের দিকে যাবে। তাহলে তখন কি হবে? ভিতর থেকে বাইরে যাবে। আর যদি উল্টা হয়, এখানে F2 যদি বড় হয় তখন কি বলবা? বাইরে থেকে ভিতরে আসবে। তাহলে এই আমরা পুরো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব প্রথম থেকে লাস্ট পর্যন্ত এমসিকিউ সিকিউতে যা যা আসবে এবং আসতে পারে সেগুলা নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ এগুলা তোমার নেক্সট পরীক্ষাতে অনেক বেশি হেল্প করবে এবং আশা করি এগুলা থেকে যা প্রশ্ন আসবে সব ম্যাক্সিমামই কমন থাকবে। লাস্ট আবার একটু বলি, এটা যেহেতু তোমাদের উপকারের জন্য আমি নিচ্ছি, সেজন্য রিকোয়েস্ট থাকবে ছোট্ট একটা, এই ক্লাসগুলা আমাদের যে পেজ আছে, গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে, এইগুলা তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করবা এবং এগুলাতে যুক্ত থাকতে বলবা। আজকের মতো আমরা শেষ করছি এবং নেক্সট ক্লাসে আবারও দেখা হবে এবং সেখানে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে এরকম ডিটেলস আলোচনা করব অল্প সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম।